experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। লিনার ভীষণ রাগ হচ্ছে, তবে তুলনামূলক কষ্টটা বেশি হচ্ছে। সে তার ভাইকে প্রচণ্ড ভালোবাসে, অথচ সে সব সময় দূরে দূরে থেকেছে। লিনাকে কাঁদতে দেখে তাহারিয়ান জড়িয়ে ধরে লিনাকে, তার মাথায় হাত বুলিয়ে বলে, আমি কারো কথা রাখার জন্য না, বরং দেশের জন্য যাচ্ছি। যখন সবটি জেনে গিয়েছিস, তখন একটা অনুরোধ করছি। আমি যে সাধারণ সৈনিক হিসেবে রেড অ্যালার্ট অঞ্চলে যাচ্ছি, এটা মা বাবাকে বলিস না। শেষের কথাটা শুনে যেন সায়রার পা থেকে মাটি সরে গেছে। সায়রা যে তাদের কথোপকথন শুনছে, তার যে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, তা কি কেউ বুঝতে পারছে? প্রথমত, লিনার বলা কথাগুলো তাহারিয়ানের ভালোবাসার মানুষ, তার উপর না, আর ভাবতে পারছে না সে। চোখের সামনে সব কিছু কেমন ঘোলাটে হয়ে আসছে, কিন্তু তাকে তার নিজেকেই সামলাতে হবে। তাহারিয়ান লিনাকে ছেড়ে সায়রার দিকে এক পলক তাকায়। সায়রা তার দিকেই তাকিয়ে আছে। সায়রা স্মিত হেসে তাহারিয়ানের দিকে এগিয়ে গেল। প্রথমত ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য, আমাকে আশ্রয় দেওয়ার জন্য। আপনি দেশের কাজে যাচ্ছেন, আশা করছি সফল হবেন। আর হ্যাঁ, আপনার অপেক্ষাকৃত ভালোবাসার মানুষটিকে পেয়ে যাওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তাহারিয়ান চোখ দিয়ে ইশারা করতে দোহা লিনাকে নিয়ে বাড়ির বাইরে চলে গেল। তাহারিয়ান আরও এগিয়ে আসলো সায়রার কাছে। সায়রা বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ রেখে তার মুখে হাসি ফুটিয়ে রেখেছে, তবে তা যেন বেশিক্ষণ স্থায়ী হলো না। সায়রা মনে মনে বলল, এইরকম শাস্তি না দিলেও পারতেন। তাহারিয়ান তার শক্ত পুরুষালী হাত দিয়ে সায়রার ডান হাত ধরে এক টানেই তার বুকে মিশিয়ে নিল। আচানক এমনটা হওয়ায় এই মুহূর্তে কি হলো তা বুঝতে পারল না। নিজেকে তাহারিয়ানের প্রশস্ত বুকে অনুভব করতেই মাথা তুলে তাকাতে চায় সায়রা, তবে পারে না। তাহারিয়ান তাকে আরও শক্ত করে ধরে। তাহারিয়ানের শক্তপোক্ত প্রশস্ত দেহের শক্তির সাথে সে কিছুতেই পেরে উঠবে না। তাহারিয়ান সায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি, প্রথম আর শেষ, সূচনা আর সমাপ্তি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সেই 14 বছর আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, ভবিষ্যতেও বাসবো। তোমাকে পাই বা না পাই, ভালো আমি বাসবই। তাহারিয়ানের বলা প্রত্যেকটা বাক্যে সায়রা কেঁপে উঠছে। কি বলছে লোকটা? তাহারিয়ানের গভীর কণ্ঠস্বর তার কর্ণগ্রহে প্রবেশ করা মাত্রই অন্যত্র হারিয়ে যাচ্ছে সে। তবে তার কথার অর্থ বা মানে কোনোটাই বুঝতে পারে না সায়রা। সায়রা স্পষ্ট শুনতে পারছে তাহারিয়ানের হৃদস্পন্দনের শব্দ, যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাহারিয়ানের এক হাত সায়রার হাতে, অপর হাত চলে যায় সায়রার কোমরে। নিজের শরীরে এমন স্পর্শ পেয়ে সায়রা তাহারিয়ানকে আরো শক্ত করে খামচে ধরে। তাহারিয়ান সায়রার কোমর শক্ত করে ধরে সায়রার দিকে তাকায়, অপর হাত ছাড়িয়ে সায়রার মুখটা উঁচু করে ধরে। সায়রার চোখ নাক লাল হয়ে আছে কান্না করার ফলে। তাহারিয়ান বোধহয় হাসলো, তবে তা দেখা গেল না। তাহারিয়ান সায়রার গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুলি দিয়ে তার চোখের পানি মুছে দিল। সায়রা আর তাহারিয়ান একে অপরের দিকে খানিকক্ষণ তাকিয়েছিল। সায়রা কিছু একটা বলার জন্য ঠোঁট নাড়তেই তাহারিয়ান তার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। কোমরে থাকা হাতটা আরও শক্ত হলো। সায়রার কিছুটা ব্যথাও লাগলো হয়তো। সায়রা তাহারিয়ানের স্যুট খামচে ধরল। প্রায় অনেকটা সময় অতিবাহিত হতেই সায়রার হুঁশ আসে। এখন তো তার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। সায়রা উপায় না পেয়ে তাহারিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল, তবুও কোনো প্রতিক্রিয়া হলো না তার। সায়রা তার নিজের মুখে নোনতা কিছু অনুভব করতেই তাহারিয়ানকে জোরে জোরে ধাক্কা দিতে থাকে। তাহারিয়ান অগ্নি দৃষ্টিতে তাকায় সায়রার দিকে, তবে সায়রার নজর তাহারিয়ানের কেটে যাওয়া ঠোঁটের দিকে। এখনও রক্ত পড়ছে। সায়রা কিছুটা ভয় পেয়ে যায়। তাহারিয়ান সায়রাকে ছেড়ে দেয়। সায়রা তাকায় তার দিকে। তাহারিয়ান গম্ভীর মুখে বলে, ডায়েরিটা সম্পূর্ণ পড়ে নিও। পুরোটা না পড়ে কান্নাকাটি করলে শাস্তি বৃদ্ধি পাবে। আর সামনের সপ্তাহে আমি আসবো, 1 মিনিটের জন্য হলেও। সায়রা কোনো উত্তর দেয় না। তাহারিয়ান পকেটে দুহাত গুজে চলে যেতে নেয়। সদর দরজার সামনে এসে আবার পিছনে তাকিয়ে বলে, সব মিলিয়ে তোমার শাস্তি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে আজকে আমাকে আহত করার শাস্তিটা তোমার জন্য কঠিন হতে চলেছে।
গেট রেডি ফর দ্য পানিশমেন্ট মাই লাভ। আলতো করে চোখ টিপে বেরিয়ে যায় তাহারিয়ান। আর তার এইরকম আচরণ মস্তিষ্ক প্রসূত হচ্ছে না সায়রার। তার মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সব কিছুর উত্তর আছে ওই ডায়েরিতে। তাহারিয়ানের কথা মতো সায়রা তার ডায়েরিটা নিয়ে নিজের কক্ষে এসেছে সম্পূর্ণ ডায়েরি পড়ার জন্য। তবে ডায়েরিটা খুলে সায়রা আশাহত হয়, কারণ ডায়েরিতে এই আগের লেখা ছাড়া আর কোনো লেখা নেই। সায়রা ডায়েরিটা বন্ধ করে তার বিছানায় রাখতে যাবে, তখন সেখান থেকে একটি কাগজ নিচে পড়ে। সায়রা ডায়েরি রেখে কাগজটা হাতে তুলে নেয়। অপেক্ষা তা আজ শেষ হয়েছে। তুমি তখন বলতে না যে কখনো আমি হারিয়ে গেলেও তোমার কাছে আমি ঠিক ফিরে আসব। আবার বলতে আচ্ছা, ধরে নাও আমি অন্য একটা সময় থেকে এসেছি, তাহলে কি তুমি বিশ্বাস করবে? না, তখন আমি বিশ্বাস করিনি, তবে আজ করছি। আজ প্রায় 14টি বছর পর যখন তোমাকে হলের জঙ্গলের কাছে পড়ে থাকতে দেখলাম, তখন আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। আমি ভাবছিলাম আমি হয়তো স্বপ্ন দেখছি, তুমি আমার কল্পনা। তবে মহাবিশ্ব আমাদের আবার দেখা করিয়েছে, হয়তো এবারও অল্প সময়ের জন্য পথ চলার জন্য, হয়তো আবার আবার তোমাকে দেখার আকুলতা নিয়ে বেঁচে থাকতে হবে। আজ আমি মহাসুখী, সেই তুমি আগের মতোই আছো, অথচ আমি সেই বয়সী বালক নই, বরং 29 বছর বয়সী একজন পুরুষ। কি অদ্ভুত এই মায়াজাল! মহাবিশ্ব কত নিয়মের অবাধ্য হয়ে আমাদের সাক্ষাৎ করায়, দুটি ভিন্ন সময়ে, ভিন্ন পরিবেশ, ভিন্ন পরিস্থিতিতে। 26/11/1950। সায়রা বিছানায় বসে পড়ে। তার মানে সেই তাহারিয়ানের প্রথম ভালোবাসা, তাদের আবার দেখা হবে? সায়রা আরো গভীর অতীতে যাবে। মহাবিশ্ব কেন এমনটা করছে? সত্যি তাদের তো মিলন হবে না। আচ্ছা, প্রথম দেখাতেই কি কেউ কাউকে গভীরভাবে ভালোবাসতে পারে, নাকি এটাও মহাবিশ্বের একটি জাদু? সায়রার চোখ টলমল করছে, মিশ্র অনুভূতি কাজ করছে তার মাঝে। প্রথমত, সে প্রচণ্ড গভীরভাবে তাহারিয়ানের মাঝে ডুবে গেছে, কিন্তু তাদের মিলন কি কখনো সম্ভব? দ্বিতীয়ত, আনন্দ হচ্ছে এই ভেবে তাহারিয়ান তাকেই ভালোবাসে, কেউ একজন তার জন্য অপেক্ষা করেছে, ভালোবেসেছে। এত কিছুর মাঝে সায়রা ভুলতেই বসেছে সে এখানে কেন এসেছে, কোন লক্ষ্যে। তার মা বাবাকে যে তার একটি বারের জন্য হলেও চায়, একটিবার চোখের দেখা দেখতে চায়। সায়রার সময় ধীরে ধীরে অতিবাহিত হচ্ছে। আজকে 9তম দিন, আগামীকাল অলিভিয়া আসবে। সায়রা ভাবছে আগামীকাল অলিভিয়ার কাছ থেকে কোনো সন্ধান চাইবে। তার পক্ষে তার মা বাবাকে খুঁজে পাওয়া সম্ভব নয়, কারণ তার সত্যিগুলো তাহারিয়ান ছাড়া কেউ বিশ্বাস করবে না। তাহারিয়ানের কথা ভাবতেই সায়রার কেমন একটা অনুভূতি হলো। 3টে দিন হয়ে গিয়েছে তাহারিয়ান গিয়েছে। প্রত্যেকটা মুহূর্ত অসহ্য যন্ত্রণা হয় তার অন্তরে। আচ্ছা, ডক্টর সাহেবও কি এতটা উতলা হচ্ছে তার জন্য? নানা রকম চিন্তা ভাবনা মস্তিষ্কে মাথা চাড়া দিয়ে উঠে সায়রার। তবে তাকে শান্ত থাকতে হবে। তাহারিয়ান মারা যাবে এটা সে ভাবতেও চায় না। সে বাঁচাতে চায় তাকে। ভাবনা কাটে লিনার ডাকে। সায়রার কক্ষের সামনে এসে দাঁড়িয়ে আছে সে। আসবো? এসো। লিনা ভেতরের এসে চারিদিকটা লক্ষ্য করে বলে, কালকে কিন্তু আর্ট এক্সিবিশন, সুতরাং আজকে সবগুলো চিত্র শেষ করো। সায়রা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। লিনাকে বেশ অন্যমনস্ক দেখাচ্ছে, তাই সায়রা জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? লিনা সায়রার দিকে তাকায়, তারপর বিছানায় বসে চিন্তিত কণ্ঠস্বরে বলে, দেশের পরিস্থিতি তেমন একটা ভালো নয় সায়রা। আমার এসব অশান্তি, রক্তপাত, ধ্বংস ভালো লাগছে না। অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। আজকে দোহা একটা চিঠি পাঠিয়েছে, তাদের ক্যাম্পে নাকি আজকে হামলা করেছিল। দোহার বাম হাতে গুলি লেগেছে, তাই সে এখন চিকিৎসা কেন্দ্রে আছে। তবে ভাইয়া নাকি সরাসরি বর্ডার সীমান্তে চলে গিয়েছে, সেখানে বিপদ সবচেয়ে বেশি। আমার খুব ভয় করছে। বলতে বলতে লিনা কান্না করে দেয়। সায়রা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তার ডক্টর সাহেবের জন্য তারও চিন্তা হচ্ছে, সে যে তাকে ভালোবাসে। তবে এই মুহূর্তে সায়রা মৃদু হাসে, কারণ সে তাহারিয়ানের সিদ্ধান্তকে সম্মান করে। সে দেশের জন্য কাজ করছে। সায়রা লিনার পাশে বসে, লিনার কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলে,
চিন্তা করো না, দেশের জন্য লড়াই করতে গিয়েছেন উনি। তার মতো লাখো সৈনিকদের লড়াইয়ের ফলেই তো এই দেশে শান্তি ফিরে আসবে, দেখে নিও। লীনা কিছু বলে না, স্মিত হাসে, তারপর উঠে চলে যায়। সায়রা দরজা বন্ধ করে দিয়ে আর্ট এক্সিবিশনের জন্য তৈরি করা চিত্রগুলোর কাছে যায়। 8টি চিত্র অঙ্কন করেছে এবং সেগুলোর কাজ সম্পন্ন হয়েছে। সায়রা 8টি ক্যানভাসের মধ্যে থেকে সব থেকে বড় ক্যানভাসটা হাতে তুলে নেয়। চিত্রটি দেখে আপনা আপনি হাসে সায়রা। নীল শাওরের জোয়ার, তার ঠিক সামনে একটি পিয়ানো। কালো পোশাক পরিহিত একজন ব্যক্তি পিয়ানোর সামনে বসে তা স্পর্শ করে আছে। সায়রা মনে মনে তাহারিয়ানকে কল্পনা করে চিত্রটি এঁকেছিল, তবে এখন এই ছবিটি এক্সিবিশনের জন্য পাঠাতে ইচ্ছে করছে না তার। সকাল সকাল এক্সিবিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই। লীনা সব দিক পর্যবেক্ষণ করছে। সায়রা সহ আরও 11 জন আর্টিস্টের প্রায় 7 থেকে 8টি করে চিত্র সেলের জন্য রাখা আছে। এই দেশে বসবাসকৃত বিদেশিরা এই এক্সিবিশন থেকে পেইন্টিংগুলো কিনে নেবেন এবং যার পেইন্টিং সব থেকে বেশি মূল্যে বিক্রি হবে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। সায়রা লীনার সাথে হাতে হাত লাগিয়ে টুকিটাকি কাজ করছে। হঠাৎ কেউ একজন সায়রার নাম ধরে ডাকে। সায়রা পিছনে তাকিয়ে দেখে জিয়ান। ভদ্রতার খাতিরে সায়রা স্মিত হাসে। জিয়ান সায়রার কাছে আসে। ওহ সায়রা, তুমি তো সত্যি অসাধারণ একজন মেয়ে। এত সুন্দর সুন্দর চিত্র এঁকেছো, আমি তো ভাবতেই পারছি না। সায়রা স্মিত হেসে ধন্যবাদ জানায়। জিয়ান আরও কিছু বলতে যাবে, তবে সায়রা সেই সুযোগ না দিয়ে চলে যায়। এক্সিবিশন শুরু হয়ে গেছে। অনেক মানুষ এসেছে, ঘুরে ঘুরে দেখছে। সবাই পছন্দ মতো চিত্র ক্রয় করার জন্য নিলাম করছে। আস্তে আস্তে সবগুলো পেইন্টিং বিক্রি করা হয়ে গিয়েছে, শুধু বাকি সায়রার সেই বিশেষ চিত্রটি। তুলনামূলক এই চিত্রটি নিলামে তোলার পর সব থেকে বেশি মূল্যের দাম দিয়ে কিনতে চাইছে সবাই। উঠতে উঠতে প্রায় 1,90,000 টাকা মূল্য দিয়ে কেউ একজন কিনতে চায়, তবে তাকে টপকিয়ে সেখানে উপস্থিত হয় একটি মেয়ে। 5 লক্ষ টাকা নগদ অর্থের বিনিময় এই পেন্টিং আমি কিনতে চাচ্ছি। লীনা, সায়রা সহ বাকি সকলেই অবাক। একটি পেইন্টিংয়ের জন্য এতগুলো টাকা! অবশেষে পেইন্টিংটি সেই মেয়ে কিনে নেয়। মেয়েটি আশেপাশে 4 জন কালো পোশাক পরা লোক, হয়তো গার্ড। মেয়েটি হাঁটু পর্যন্ত লম্বা টকটকে লাল রঙের একটি ফ্রক পরেছে, মুখে কালো মাস্ক, চুলগুলো কাঁধ পর্যন্ত। বলতে গেলে সায়রার চুলার সমান। সায়রার বেশ চেনা চেনা লাগছে মেয়েটিকে, তার চোখগুলো সায়রার চেনা চেনা লাগছে। সায়রা দূরে দাঁড়িয়ে এসব ভাবছিল, তখন লীনা এসে সায়রাকে বলে, সোহানা তোমার সাথে দেখা করতে চায়। সায়রা ভ্রু কুঁচকে বলল, মিস সোহানাকে? আর এই যে তোমার পেইন্টিংটা কিনেছে, তিনি একজন বিখ্যাত সায়রা আর লীনা যায় সোহানার কাছে। সায়রাকে দেখে সোহানা হাত বাড়িয়ে দিয়ে বলে, সাথে কথা বলতে চাই। সায়রা আর লীনা যায় সোহানার কাছে। সায়রাকে দেখে সোহানা হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি সোহানা। সায়রাও তার হাত বাড়িয়ে দেয়। আমি সায়রা। তোমাদের হাতে নিশ্চয়ই জাদু আছে, চিত্র অঙ্কনটা সত্যি অসাধারণ। সায়রা স্মিত হাসে। সোহানা তার গার্ডগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। সায়রার হুট করে মেয়েটির পায়ের দিকে নজর যায়। মেয়েটির পায়ে অবিকল সেই রকমের চিহ্ন। সায়রা অস্থিরতা বেড়ে যায়। সেদিন তাকে যে মারতে চেয়েছিল, আর সেই সোহানা নামের মেয়েটার পায়ে একই রকম উল্কা চিহ্ন। সায়রা সব কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি গাড়ি নিয়ে চলে যায়। সায়রাকে এভাবে অস্থির হতে দেখে লীনা ভ্রু কুঁচকায়। সায়রা লীনাকে কিছু বুঝতে না দিয়ে তাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। মধ্যরাত, সম্পূর্ণ বাড়িতে সায়রা একা। ছাদের এক কোণে এসে বসে আছে সে। লীনা তার এক বন্ধুর বাড়িতে গিয়েছে। অবশ্য সায়রাকেও যেতে বলেছিল, কিন্তু সায়রা রাজি হয়নি। সায়রা অপেক্ষা করছে অলিভিয়ার। অমাবস্যার দিন আসার কথা তার। চারিদিকটা অন্ধকার। বাড়ির গেটের সামনে সোনালি রঙের একটি বাতি জ্বলছে। সেই দিকেই এক মনে তাকিয়ে আছে সে। ভাবছে তার দাদুর কথা, তার সময়ের কথা। আমি এসে গেছি। কারো কণ্ঠস্বর পেয়ে ধ্যান ভাঙে সায়রার। পেছনে তাকিয়ে অস্পষ্টভাবে দেখতে পায় অলিভিয়াকে। অলিভিয়া তার ঠোঁটে একরাশ হাসি নিয়ে এগিয়ে আসে সায়রার কাছে। সায়রা শান্ত দৃষ্টিতে আবার সামনের দিকে তাকিয়ে রইল। অলিভিয়া সায়রার সাথে বসল। কেমন আছো?
সায়রা তাকিয়ে রইল অলিভিয়ার দিকে। কিছু সময় পর উত্তর দিল, ভালো, তুমি? অনেক ভালো। আচ্ছা, কোনো সন্ধান পেলে তাদের? সায়রা যেন কিছুটা বিরক্ত হলো, একটু উগ্র কণ্ঠে বলল, আমি কি করে তাদের সন্ধান পাবো বলতে পারো? না আমি আমার সময় কিছু চিনি, আর না এই সময়ের। কি করে কোথায় খুঁজবো? সায়রার এরূপ আচরণে কিছুটা বিস্মিত হলো অলিভিয়া। সায়রা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে নিজের চোখের পানিটুকু মুছে নেয়। ক্ষমা করো, আসলে আমি সত্যিই বুঝতে পারিনি। দয়া করে রাগ করো না, আমি তোমাকে তাদের ঠিকানা দেওয়ার জন্যই তো এখানে এসেছি। সায়রা চট করে অলিভিয়ার দিকে তাকায়। অলিভিয়াও একরাশ হাসি নিয়ে তাকিয়ে আছে। তুমি সত্যি তাদের ঠিকানা পেয়েছো? অলিভিয়া উপর নিচ মাথা নাড়ায়। সায়রা প্রচন্ড খুশি হয়। অলিভিয়া সায়রার হাতে একটি কাগজ দিয়ে বলে, এখানে লেখা আছে, তুমি একটু কষ্ট করে বরং চলে যেও। আমার হাতে তো এত সময় নেই, কারো সাহায্য নিয়ে চলে যেও। আর কয়েকটা দিন তুমি তাদের সাথে সময় কাটাও। সায়রা কাগজটি হাতে নেয়। অলিভিয়ার হাত ধরে বলে, আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে বাজে ব্যবহার করে ফেলেছি। অলিভিয়া আশ্চর্য হয়ে তাকিয়ে বলে, তুমি আবার ক্ষমা চাইছো কেন? সায়রা অলিভিয়ার ভাবমূর্তি বুঝতে পারল না। মেয়েটার কি তার আচরণে খারাপ লাগেনি, নাকি বুঝতেই পারেনি? আসলেই মেয়েটা বোকা। সায়রাকে কিছু ভাবতে দেখে অলিভিয়া বলে, ফুল শোনো, আমি এখন চলে যাব। আমার সময় হয়ে এসেছে। আবার 10 দিন পর দেখা হবে। আশা করছি তখন তুমি তোমার মা বাবার কাছেই থাকবে। সায়রা স্মিত হাসে। মুহূর্তের মধ্যে সবুজ রঙের ধোঁয়ায় অদৃশ্য হয়ে যায় অলিভিয়া। সায়রা তার নিজের কক্ষে চলে যায় কাগজটি নিয়ে। সে তাহারিয়ানকে বলবে তাকে নিয়ে যেতে। ভাবতেই ঠোঁটে তার হাসির রেখা ফুটে ওঠে। ঘড়ির কাঁটা 1:07। হুট করে বিদ্যুৎ চলে গেছে। সম্পূর্ণ কক্ষ অন্ধকারে ছেয়ে গেছে। সায়রা বারান্দার কাছে চলে গেল। বাইরে অস্পষ্ট পরিবেশ, শীতল বাতাস বয়ে চলছে, মাঝে মাঝে মেঘের গর্জন। সায়রা বুঝতে পারছে না এই শীতের সময়ে মেঘ কেন ডাকছে। মহাবিশ্বের আজব কর্ম। কিছুক্ষণের মধ্যেই প্রবল গতিতে বৃষ্টি শুরু হয়। ছোট থেকেই বৃষ্টি তার পছন্দের। নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছে না। সায়রা ব্যতীত অন্য কোনো মেয়ে হলে এই অন্ধকার কক্ষে অস্পষ্ট পরিবেশের এমন বৃষ্টিতে ভয়ে কক্ষে বসে থাকতো। তবে সায়রা সম্পূর্ণ আলাদা, আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। দৌড়ে চলে গেল নিচে। সদর দরজার সামনে এসে ভাবছে ভেজাটা কি উচিত হবে কি না। পর মুহূর্তেই তার বাড়ির সামনের বাগানটার দিকে চলে যায়। নিজ মনে ভিজে চলেছে সায়রা। বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। দুহাত মেলে দিয়ে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে। বৃষ্টির বিন্দুগুলো সারা শরীর স্পর্শ করছে তার। সায়রা অনুভব করে কেউ তার কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে। এত সময় সায়রা চোখ বন্ধ করেই ছিল। এমন স্পর্শ পেয়ে চট করে চোখ মেলে তাকায় সায়রা। তবে এইরকম অবস্থায় কিছু দেখতে পায় না সে। সায়রা নিজ কোমরে থাকা ব্যক্তিটির হাতে হাত রেখে ছাড়াতে যাবে, এর মাঝে বিদ্যুৎ চমকালো। ক্ষীণ আলোয় সামনে দাঁড়িয়ে থাকা লোকটির মুখোদয় চিনতে সময় লাগলো না। সায়রাও শক্ত করে জড়িয়ে ধরল। বৃষ্টির বিন্দুগুলো একে অপরের শরীর স্পর্শ করে একাকার করছে। দুজনের শরীর একে অপরের সাথে মিশে আছে। 3টি দিন যেন তার কাছে 3টি বছরের মতো লেগেছে। এতটা শক্ত করে ধরেছে যেন এখন ছেড়ে দিলে তাহারিয়ান আবার চলে যাবে। তাহারিয়ান নিজের মুখটা সায়রার কানের কাছে এনে ফিসফিস করে বলে, আজ প্রায় 14টি বছর পর বৃষ্টিতে ভিজছি, তাও আবার তোমার সাথে। তাহারিয়ান ঠোঁট ছোয়ালো সায়রার গলায়। সায়রা কেঁপে উঠল। পর মুহূর্তে বুঝতে পারল তাহারিয়ানের শরীর অসম্ভব রকমের গরম। সায়রা চট করে তাহারিয়ানকে ছেড়ে দিল। তাহারিয়ানের কপালে হাত দিয়ে বুঝতে পারল তার জ্বর এসেছে। সায়রা অস্থির হয়ে পড়ল। অস্থির কণ্ঠস্বর বলল, আপনার এতটা জ্বর এসেছে আর আপনি এভাবে ভিজছেন? এক্ষুনি বাড়িতে চলুন। বলেই সায়রা তাহারিয়ানের হাত ধরে বাড়ির দিকে যেতে থাকে। তাহারিয়ান কোনো কথা না বলে সায়রার সাথে সাথে যেতে থাকে। বাড়িতে কোনো আলো নেই। সায়রা রান্নাঘরের দিকে গিয়ে 2টো মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসে। একটা তাহারিয়ানের হাতে দেয়, আর একটা নিজের কাছে রাখে। আপনি ঘরে গিয়ে পোশাক পাল্টে নিন, আমিও পোশাক পরিবর্তন করে আসছি।